গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি তোমাদের জিওগ্রাফির সুমন স্যার। আচ্ছা স্টুডেন্ট, আমরা কিন্তু গত ক্লাসে ইউরোপ মহাদেশের বিভিন্ন দেশ এবং ইউরোপ মহাদেশের ভূপ্রকৃতি নিয়ে আলোচনা করেছিলাম, তাই তো? আজকে কিন্তু আমরা ইউরোপ মহাদেশের নদ নদী, জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তার আগে বলে রাখি, এই যে ইউরোপ মহাদেশ, এই ইউরোপ মহাদেশ কিন্তু অন্যান্য দেশের তুলনায় বা অন্যান্য মহাদেশের তুলনায় কিন্তু অনেকটা এগিয়ে রয়েছে। কিসে এগিয়ে রয়েছে? কৃষি, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, বিজ্ঞান, প্রযুক্তি সমস্ত দিক থেকে কিন্তু এই ইউরোপ মহাদেশ অন্যান্য মহাদেশের তুলনায় অনেকটা এগিয়ে রয়েছে। তোমরা এটা নিশ্চয়ই শুনেছো গত ক্লাসে। আচ্ছা, দেখি তোমাদের কেমন পড়া মনে আছে বলো তো। ইউরোপ মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ভেরি গুড, এলব্রুজ, তাই না? ইউরোপের সর্বোচ্চ যে শৃঙ্গ তার নাম কিন্তু হচ্ছে এলব্রুজ। এই এলব্রুজ কিন্তু ককেশাস পর্বতমালায় অবস্থান করছে। ঠিক আছে। আচ্ছা, এবার বলো তো আমাকে, যে ইউরোপ মহাদেশের বৃহত্তম হ্রদের নাম কি? ভেরি গুড, ল্যাডোগা, তাই তো? তাহলে ইউরোপ মহাদেশের বৃহত্তম হ্রদের নাম কিন্তু হলো ল্যাডোগা। আচ্ছা, বলো তো ইউরোপ মহাদেশের দেশের সংখ্যা কয়টি? ভেরি গুড, ইউরোপ মহাদেশে কিন্তু দেশের সংখ্যা 54টি। দেখো, ফ্রান্স, স্পেন, ইতালি, জার্মানি, ইংল্যান্ড, হল্যান্ড, নেদারল্যান্ড ইত্যাদি যে বিখ্যাত বিখ্যাত দেশগুলো, সেগুলো কিন্তু এই ইউরোপ মহাদেশে অবস্থান করছে, তাই তো? তোমরা সকলেই জানো। আচ্ছা, তাহলে তোমাদের নিশ্চয়ই আগের দিনে পড়া কিছুটা হলেও মনে আছে। এবারে আমরা আজকে ইউরোপ মহাদেশের নদ নদী, জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে আলোচনা করব। তাহলে স্টুডেন্ট চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। স্টুডেন্ট, প্রথমে কিন্তু আমরা আসবো নদ নদী সম্পর্কে, ঠিক আছে? তাহলে চলো, ইউরোপের নদ নদী। আমরা কিন্তু যখন এই ইউরোপ মহাদেশের ভূপ্রকৃতি পড়েছিলাম, তখন কি জেনেছিলাম? এই মহাদেশের দক্ষিণে কিন্তু একটা পর্বতমালা রয়েছে। কি বলতো তার নাম? ভেরি গুড, আল্পস পর্বতমালা, তাই না? এই আল্পস পর্বতমালা কিন্তু অসংখ্য নদীর সৃষ্টি করেছে। ঠিক আছে। পুরীতে কি পড়েছিলাম আমরা? যে আল্পস নদী তার চারিদিকে শাখা প্রশাখা বেরিয়ে গেছে এবং অন্যান্য পর্বতমালা কিন্তু তাকে ঘিরে অবস্থান করছে। এই আল্পস পর্বতমালা থেকে কিন্তু প্রচুর নদীর সৃষ্টি হয়েছে, তাই তো? এবং পূর্বে ভলডাই পাহাড়ি অঞ্চল আছে। সেই ভলডাই পাহাড়ি অঞ্চল থেকেও কিন্তু ভলগা, ডন, নিপাই প্রভৃতি নদী কিন্তু সৃষ্টি হয়েছে। দেখো, এই যে আল্পস পার্বত্য অঞ্চলে নদী সৃষ্টি হয়েছে, সেই নদীকে কিন্তু আমরা প্রধানত দুটি ভাগে ভাগ করতে পারি। এক, উত্তর বাহিনী নদী, আর দুই, দক্ষিণ বাহিনী নদী। দেখো, তোমরা ছবিটা বুঝতে পারবে দেখলে। এখানে রয়েছে আল্পস পর্বত, যে নদীগুলো আল্পস থেকে সৃষ্টি হওয়ার পর দেখো অসংখ্য নদী দেখো উত্তর দিকে কিন্তু চলে যাচ্ছে, এবং নিচের দিকেও কিন্তু অসংখ্য নদী গেছে। তাহলে এই আল্পস পর্বত কিন্তু নদীগুলোকে দুটি ভাগে ভাগ করছে। এক, উত্তর দিকের নদী অর্থাৎ উপরের দিকে নদী, এবং দুই হচ্ছে দক্ষিণের দিকে নদী। এই উত্তরের দিকে নদীগুলো কিন্তু স্টুডেন্ট সমভূমি অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। কারণ আমরা জেনেছিলাম যে উত্তরে আহ, বিস্তীর্ণ অঞ্চল কিন্তু সমভূমি রয়েছে ইউরোপের, তাই না? আর এই সমভূমি অঞ্চলের মধ্যে দিয়েই কিন্তু এই নদীগুলি প্রভাবিত হয়েছে। এবং দক্ষিণ দিকে যে নদীগুলি সৃষ্টি হয়েছে, সেগুলো বেশিরভাগ ভূমধ্যসাগর বা কৃষ্ণ সাগর ইত্যাদিতে কিন্তু পতিত হয়েছে। দেখো, উত্তরের নদীগুলি তাহলে কি কি? দেখো, সিন, রাইন, এলব, ভিস্চুলা, এই যে নদীগুলো, এগুলো কিন্তু হলো উত্তর বাহিনী নদী। ঠিক আছে। অর্থাৎ এই যে আল্পস পর্বতের সৃষ্টি হওয়ার পর নদীগুলো কিন্তু উত্তর দিকে বয়ে গেছে। এবং দক্ষিণ দিকের নদীগুলো কোনগুলি? রোন, পো, দানিউব, এই যে নদীগুলো বললাম, এই নদীগুলো কিন্তু দক্ষিণ দিকে প্রবাহিত হচ্ছে। তাহলে চলো আমরা এক একটা নদী সম্পর্কে, তার উৎসস্থল, তার কোথায় পতন হয়েছে বা তার বৈশিষ্ট্য কি রয়েছে, সেইগুলো জানার চেষ্টা করি। প্রথমেই আমরা আসব উত্তর বাহিনীর নদীগুলো সম্পর্কে। সিন নদী। দেখো, সিন নদী কিন্তু হচ্ছে উত্তর দিকে প্রবাহিত একটি নদী। ঠিক আছে। এর যদি আমি উৎস বলি, এর উৎস হচ্ছে আল্পস পার্বত্য অঞ্চল।
মোহনা অর্থাৎ নদী যেখানে গিয়ে পতিত হয় বা নদী যেখানে গিয়ে সমুদ্রে বা সাগরে মেশে সেখানে কি বলা হয়? মোহনা, তাই না? তাহলে এই শিন নদীর মোহনা কিন্তু হলো ইংলিশ চ্যানেল। দেখো তোমরা ছবিটা, নদীর ছবিটা দেখলে বুঝতে পারবে এই যে নদীটা, এটা কিন্তু শিন নদী। এই নদীটা কিন্তু হলো শিন নদী। দেখো এখানে ইংলিশ চ্যানেল রয়েছে, আর এরকম জায়গায় কিন্তু রয়েছে কি পর্বত? আল্পস পর্বত, তাই না? অর্থাৎ এই আল্পস পর্বত থেকে এই নদীটা সৃষ্টি হওয়ার পর দক্ষিণ দিকে সরি উত্তর দিকে প্রবাহিত হয়ে কিন্তু ইংলিশ চ্যানেলে পতিত হয়েছে। দেখো এই নদীটি কিন্তু ফ্রান্সের দীর্ঘতম নদী, এবং এই নদীটির বেশিরভাগ অংশটাই কিন্তু ফ্রান্সের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। তোমরা ফ্রান্সের রাজধানীর নাম অবশ্যই শুনেছো, কি বলতো? প্যারিস, তাই না? ফ্রান্সের রাজধানী কিন্তু হলো প্যারিস। এই প্যারিস শহর কিন্তু এই সিন নদীর তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছে। তাহলে ফ্রান্সের দীর্ঘতম নদীর নাম কি স্টুডেন্ট? সিন নদী, তাই তো? আচ্ছা, এই সিন নদীর দুটি প্রধান কিন্তু উপনদী রয়েছে। কি কি? ওইস এবং মার্নে। ওইস এবং মার্নে হলো সিন নদীর দুটি প্রধান উপনদী। এরপরে দেখো স্টুডেন্ট, এলব নদী। এই এলব নদী কিন্তু চেক প্রজাতন্ত্র, তারপরে জার্মানির উপর দিয়ে প্রবাহিত হয়েছে এই এলব নদী। ঠিক আছে? এই নদীর মাধ্যমে কিন্তু ব্যবসা বাণিজ্য বা বড় বড় জাহাজ কিন্তু চলে। এবং তাহলে যদি দেখি আমি, এলব নদীর উৎপত্তি কোথায় হয়েছে সেটাও কিন্তু সেই আল্পস পার্বত্য অঞ্চল থেকে। দেখো এটা হচ্ছে কিন্তু এলব নদী। তাহলে কোথায় পতিত হয়েছে স্টুডেন্ট? উত্তর সাগরে। তাহলে এই এলব নদীর উৎপত্তি হয়েছে আল্পস পার্বত্য অঞ্চলে। এরপর এটি চেক প্রজাতন্ত্র, জার্মানির মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে উত্তর সাগরে কিন্তু পতিত হয়েছে। আর বৈশিষ্ট্য কি বললাম? এই নদীর মাধ্যমে কিন্তু বড় বড় জাহাজ মাধ্যমে ব্যবসা বাণিজ্য করা হয়ে থাকে। এবারে এই এলব যে নদী বললাম আমি, এই এলব নদীর দুটো উপনদী হচ্ছে হার্ডেন আর অর্জু। তাহলে স্টুডেন্ট তোমরা ভালো করে মনে রাখবে, ফ্রান্সের দীর্ঘতম নদীর নাম কি? ভেরি গুড, সিন নদী, তাই তো? চলো, এরপরে আছে আরো দুটো উত্তর বাহিনী নদী, সেই দুটো দেখে নিই। রাইন নদী। দেখো স্টুডেন্ট, রাইন নদী কিন্তু পশ্চিম ইউরোপ তথা পুরো ইউরোপের একটি গুরুত্বপূর্ণ জলপথ, যেটি সাংস্কৃতিক এবং ঐতিহাসিকভাবে মহাদেশের অন্যতম বড় নদী, এবং বিশ্বের শিল্প পরিবহনের কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ নদী হচ্ছে এই রাইন নদী। দেখো রাইন নদীর উৎস যদি আমি বলি, রাইন নদীর উৎস কিন্তু আল্পস পার্বত্য অঞ্চল, এবং আল্পস থেকে উৎপন্ন হয়ে এই নদী কিন্তু উত্তর দিকে প্রভাবিত হয়েছে। এবারে চলো দেখি এই রাইন নদী কোন কোন দেশের মধ্যে দিয়ে প্রভাবিত হয়েছে। দেখো, জার্মানি, ফ্রান্স, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, অস্ট্রিয়া প্রভৃতি দেশের মধ্যে দিয়ে কিন্তু এই রাইন নদী প্রভাবিত হয়েছে। রাইন নদীর দৈর্ঘ্য কিন্তু 1233 কিলোমিটার। আচ্ছা, এবারে যদি আমি রাইন নদীর মোহনা বলি, অর্থাৎ রাইন নদীর যেখানে গিয়ে মিলিত হয়েছে সেটা কিন্তু হলো উত্তর সাগর। তোমরা ম্যাপটা দেখো, এইটা হলো কিন্তু রাইন নদী। ঠিক আছে? এই রাইন নদীটা এখানে রয়েছে আল্পস পার্বত্য অঞ্চল, সেখান থেকে সৃষ্টি হয়ে উত্তর দিকে প্রবাহিত হয়ে এই এখানে রয়েছে উত্তর সাগর, ইউরোপের পশ্চিম দিকে উত্তর সাগর রয়েছে, সেই উত্তর সাগরে কিন্তু পতিত হয়েছে। এরপরে দেখো, এই নদীর বা রাইন নদীর উপনদীগুলো, রাইন নদীর উপনদী হচ্ছে রুর, নিপে, এই দুটি কিন্তু হলো রাইন নদীর প্রধান উপনদী। এবারে ইউরোপের যে ব্যস্ততম অভ্যন্তরীণ জলপথ সেটা কিন্তু এই রাইন নদীর জলপথ। অর্থাৎ ব্যবসা বাণিজ্যের দিক থেকে কিন্তু এই রাইন নদীকে সব থেকে বেশি ব্যবহার করা হয়ে থাকে ইউরোপ মহাদেশে। আচ্ছা, তাহলে তোমরা মনে রাখবে, বা পরীক্ষায় কিন্তু এরকম কোশ্চেন দেয় যে ইউরোপ মহাদেশের ব্যস্ততম অভ্যন্তরীণ জলপথ কোনটি? তাহলে তোমরা কি উত্তর লিখবে? যে রাইন নদীর জলপথ কিন্তু ইউরোপের ব্যস্ততম অভ্যন্তরীণ জলপথ। এরপরে আসছি স্টুডেন্ট, ভিস্চুলা নদী। দেখো ম্যাপের ঠিক এইখানে রয়েছে ভিস্চুলা নদী। এই ভিস্চুলা নদী কিন্তু
আল্পস পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন হয়েছে এবং এর মোহনা কিন্তু হলো বাল্টিক সাগর। দেখো এই যে রয়েছে বাল্টিক সাগর, এই বাল্টিক সাগরে কিন্তু পতিত হয়েছে এই ভিস্চুলা নদী। ভিস্চুলা নদীর উপনদী যদি নাম বলি আমরা, সেটা হবে রুডা, নিডা বা চেক। রুডা, নিডা ও চেক এই তিনটি কিন্তু হলো ভিস্চুলা নদীর প্রধান উপনদী। এবারে এই ভিস্চুলা নদী কিন্তু পোল্যান্ডে সব থেকে বেশি প্রভাবিত হয়েছে, অর্থাৎ এই ভিস্চুলা নদীর যে প্রবাহপথ সেটা কিন্তু পোল্যান্ডের মধ্যে সব থেকে বেশি। তাই পোল্যান্ডের দীর্ঘতম নদী কিন্তু এই ভিস্চুলা নদী। তোমরা এটা কিন্তু মনে রাখবে, পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে পোল্যান্ডের দীর্ঘতম নদীর নাম কি। তোমরা কি উত্তর দেবে? ভিস্চুলা নদী। ঠিক আছে, এটা গেল আল্পস পর্বতের উত্তর দিকের নদীগুলো। এবারে আমরা আল্পস পর্বতের যে দক্ষিণ দিকের নদীগুলি রয়েছে সেইগুলি সম্পর্কে বিস্তারিত জানব। দেখো প্রথমে আমরা আসব রোন নদী সম্পর্কে। দেখো রোন নদী উৎপত্তি হয়েছে কিন্তু আল্পস পার্বত্য অঞ্চল থেকে এবং এর মোহনা কিন্তু হচ্ছে লিও উপসাগর। দেখো এই যে নদীটা দেখতে পাচ্ছ, এটা হলো কিন্তু রোন নদী। আচ্ছা, এখানে যে পর্বতটা অবস্থান করছে পর্বতমালা, সেটা হচ্ছে কিন্তু আল্পস পর্বতমালা। এখান থেকে নদীটি সৃষ্টি হয়ে কিন্তু দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে এবং এটি কিন্তু একমাত্র নদী ইউরোপে যা কিন্তু ভূমধ্য সাগরের সাথে সরাসরি যুক্ত রয়েছে। দেখো এর নিচে ভূমধ্য সাগর রয়েছে, তাই তো? ইউরোপ মহাদেশের যখন আমরা সীমানা পড়েছিলাম তখন আমরা কি জেনেছিলাম, যে ইউরোপ মহাদেশের দক্ষিণে কিন্তু রয়েছে ভূমধ্য মহাসাগর। তাহলে এই ভূমধ্য মহাসাগরের সাথে কিন্তু সরাসরি যুক্ত একটি নদীর নাম হলো রোন নদী। ঠিক আছে? আর এই রোন নদীর উপনদীর নাম কিন্তু হলো আইন। তাহলে রোন নদীর উপনদীর নাম কি? আইন। এই নদী কিন্তু ফ্রান্স, ইতালি ইত্যাদি নদীর মধ্যে দিয়ে কিন্তু ইত্যাদি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। আচ্ছা, এরপরে আসবো আমরা পো নদী। দেখো পো নদী উৎপত্তি হয়েছে আল্পস পার্বত্য অঞ্চল থেকে এবং এটিও কিন্তু দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে। দেখো নদীটি কিন্তু দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে এখানে আছে অ্যাড্রিয়াটিক সাগর। এই অ্যাড্রিয়াটিক সাগরে কিন্তু পো নদীটির এসে মিলিত হয়েছে। আচ্ছা, এই পো নদীর উপনদীর নাম হচ্ছে কিন্তু টিসিনো। আর তোমরা এটা মনে রাখবে, এই পো নদী কিন্তু সব থেকে বেশি ইতালির মধ্যে দিয়ে প্রভাবিত হয়েছে। তাই ইতালির দীর্ঘতম নদীর নাম কিন্তু হলো পো নদী। এটাও কিন্তু তোমরা মনে রাখবে। যদি পরীক্ষায় আসে ইতালির দীর্ঘতম নদীর নাম কি, তোমরা কি বলবে? যে ইতালির দীর্ঘতম নদীর নাম হলো পো নদী। আচ্ছা, এরপরে দেখো দানিউব নদী। দেখো এই দানিউব নদী কিন্তু একটা ঐতিহাসিক দিক থেকে কিন্তু এর গুরুত্বটা কিন্তু অপরিসীম। হুম, ইউরোপের দ্বিতীয় দীর্ঘতম নদী হলো কিন্তু এই দানিউব নদী। এর সৃষ্টি হয়েছে কিন্তু ব্ল্যাক ফরেস্ট পর্বত থেকে এবং মোহনা, অর্থাৎ নদী যেখানে এসে মিলিত হয়েছে সেটা কিন্তু হলো কৃষ্ণ সাগর। দেখো ইউরোপের এটাই কিন্তু একমাত্র নদী যেটি পশ্চিম থেকে পূর্ব দিকে কিন্তু প্রবাহিত হয়েছে। দেখো ব্ল্যাক ফরেস্ট থেকে সৃষ্টি হওয়ার পর এই নদীটি কিন্তু দেখো দানিউব নদী পশ্চিম থেকে পূর্ব দিকে প্রবাহিত হওয়ার পর কিন্তু এই যে কৃষ্ণ সাগর রয়েছে এখানে, এই কৃষ্ণ সাগরে কিন্তু এসে পতিত হয়েছে। আচ্ছা, আহ, যোগাযোগ মাধ্যম এবং ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে কিন্তু এই নদীটি কিন্তু ইউরোপ মহাদেশের একটি গুরুত্বপূর্ণ নদী। এই কারণে এই নদীটিকে কিন্তু আন্তর্জাতিক শ্রেষ্ঠ নদীরও কিন্তু আখ্যা দেওয়া হয়েছে। এবারে যদি আমি দানিউব নদীর কোন কোন দেশের মধ্যে দিয়ে গেছে সেটা বলি। দেখো জার্মানি, অস্ট্রিয়া, ইউক্রেন, সার্বিয়া, এই যে দেশগুলো রয়েছে ইউরোপের, এই দেশগুলোর মধ্যে দিয়েই কিন্তু দানিউব নদীটা কিন্তু প্রবাহিত হয়েছে এবং এর দৈর্ঘ্য হচ্ছে 2850 কিলোমিটার। এটি হলো ইউরোপের দ্বিতীয় দীর্ঘতম নদী এবং শ্রেষ্ঠ আন্তর্জাতিক নদী। আচ্ছা, এরপরে আমরা কি জানবো? এরপরে আমরা জানবো যে ইউরোপ মহাদেশের উত্তরে যে ভলডাই পার্বত্য অঞ্চল রয়েছে বা পাহাড়ি অঞ্চল রয়েছে সেখান থেকে কিছু নদী কিন্তু আবার সৃষ্টি হয়েছে। সেই নদীগুলি সম্পর্কে কিন্তু আমরা একটু জেনে নেব। দেখো স্টুডেন্ট, ভলডাই পাহাড়ি অঞ্চলের প্রধান দুটি নদী কিন্তু হলো ভলগা এবং নিপাই। প্রথমে আমরা আসব ভলগা নদী সম্পর্কে। দেখো ভলগা নদী কিন্তু ইউরোপের দীর্ঘতম নদী। অর্থাৎ পরীক্ষায় প্রশ্ন আসে যে ইউরোপের দীর্ঘতম নদীর নাম কি, তোমরা কি লিখবে? যে ভলগা নদী হলো ইউরোপের দীর্ঘতম নদী। উৎস:
দেখো ভলডাই পাহাড়ি অঞ্চলে কিন্তু এই নদীটি উৎপন্ন হয়েছে এবং মোহনাকি অর্থাৎ যেখানে নদীটি এসে মিলিত হয়েছে সেটা হচ্ছে কাস্পিয়ান সাগর। দেখো তোমরা ছবিতে এই যে নদীটা, এটা কিন্তু ভলগা নদী, ঠিক আছে। এবং এখানে দেখো পূর্ব দিকে রয়েছে ইউরোপের কি কাস্পিয়ান সাগর, সেই কাস্পিয়ান সাগর এসে কিন্তু এই নদীটি মিলিত হয়েছে। মূলত মধ্য রাশিয়ার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে এই নদীটি আরো রাশিয়ার আরো দক্ষিণ দিকে প্রসারিত হয়ে কাস্পিয়ান সাগরের মধ্যে পতিত হয়েছে। এই নদীর যদি আমরা উপনদীর কথা বলি, এই নদীর উপনদীগুলি হলো ওকা ও কামা। তাহলে ভলগা নদীর উপনদীর নাম কি? ওকা আর কামা। ঐতিহাসিকভাবে কিন্তু স্টুডেন্ট এই যে নদীটি ভলগা নদী বিভিন্ন ইউরোপীয় সভ্যতার গুরুত্বপূর্ণ যে মিলনস্থল হিসেবে কিন্তু এই ভলগা নদী কাজ করে থাকে। এবার যদি ভলগা নদীর দৈর্ঘ্য বলি, দেখো আয়তনে কিন্তু ইউরোপের দীর্ঘতম নদী, তাই তো? তাহলে এর আয়তন হচ্ছে কিন্তু ৩,৫৩১ কিলোমিটার হচ্ছে এর আয়তন। আচ্ছা, দ্বিতীয় দীর্ঘতম নদীর নাম কি স্টুডেন্ট? ইউরোপের দ্বিতীয় দীর্ঘতম নদীর নাম কি? ভেরি গুড। ইউরোপের দ্বিতীয় দীর্ঘতম নদীর নাম হলো কিন্তু দানিউব, তাই তো? আচ্ছা, নিপার নদী। দেখো এটিও কিন্তু ভলডাই পাহাড়ের যে অঞ্চল বা পাহাড়ি অঞ্চল সেখান থেকে উৎপন্ন হয়েছে এবং মোহনা হচ্ছে কৃষ্ণ সাগর। অর্থাৎ এই যে নদীটা, এটা হলো কিন্তু নিপাই নদী, ঠিক আছে। এবং এটি কিন্তু কৃষ্ণ সাগরে এসে পতিত হয়েছে। প্রধান যদি উপনদী বলি, এই নিপার নদীর প্রধান উপনদী হলো কিন্তু বশ। আচ্ছা, এগুলো এই যে দুটো নদী, এটা তো প্রধান দুটি নদী ভলডাই পাহাড়ি অঞ্চলের। এরপরে কিন্তু আরো অন্যান্য নদী কিন্তু এই অঞ্চলে লক্ষ্য করা যায়। যেমন এর মধ্যে ওলেগা, মিনেম, ডুইনা প্রভৃতি কিন্তু নদী এই ভলডাই পার্বত্য অঞ্চল থেকে উৎপত্তি লাভ করেছে। দেখো তোমরা চিত্রটা দেখলে বুঝতে পারবে সমগ্র ইউরোপ জুড়ে কিন্তু অসংখ্য নদী জালের মতো বিস্তার লাভ করেছে, তাই না? আচ্ছা, আচ্ছা স্টুডেন্ট, তাহলে কিন্তু আমরা নদ নদীটা এখানেই শেষ করলাম। তাহলে আমরা কি জানলাম যে ইউরোপের যে নদ নদী সেটি মূলত আল্পস পার্বত্য অঞ্চল থেকে সৃষ্টি হয়েছে এবং সৃষ্টি হওয়ার পর একটি আহ, উত্তর দিকে প্রবাহিত হয়েছে এবং আরেকটি দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে। উত্তর দিকে নদীগুলি এবং দক্ষিণ দিকে নদীগুলি কিন্তু তোমরা পড়ে মুখস্থ করে নেবে, কারণ এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর কি জানলাম? জানলাম যে ইউরোপের দীর্ঘতম নদীর নাম কি? বলো তো দীর্ঘতম নদীর নাম কি ইউরোপের? ভেরি গুড, ভলগা হলো ইউরোপের দীর্ঘতম নদী। এরপরে আমরা জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে বিস্তারিত জানব। জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ। দেখো স্টুডেন্ট, ইউরোপ মহাদেশে কিন্তু সাধারণত জলবায়ু হচ্ছে নাতিশীতোষ্ণ প্রকৃতির, অর্থাৎ না শীত না উষ্ণ। আমি আগেই তোমাদের বলেছিলাম যে ইউরোপ মহাদেশের আবহাওয়াটা হচ্ছে কি খুবই আরামদায়ক, তাই না? ফলে এটি কিন্তু হচ্ছে নাতিশীতোষ্ণ প্রকৃতির। যদিও অঞ্চল ভেদে কিন্তু এই যে জলবায়ুর বৈচিত্র্য কিন্তু চোখে পড়ে। দেখো তোমরা চিত্রে, এখানে কিন্তু সমগ্র বিশ্বের যে নাতিশীতোষ্ণ প্রকৃতির জলবায়ু সেগুলো কিন্তু সবুজ কালারে চিহ্নিত করা রয়েছে। দেখো ইউরোপ মহাদেশটি এখানে অবস্থিত। দেখো এর বেশিরভাগ অংশটা কিন্তু ইউরোপের নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলের মধ্যে পড়ছে, তাই তো? আচ্ছা, তবে প্রায় সারা বছর ধরে কিন্তু মহাদেশের কোনো না কোনো অঞ্চলে বৃষ্টিপাত হয়ে থাকে, সেটা কিন্তু অক্ষাংশগত অবস্থানের কারণে। আবার দক্ষিণ থেকে উত্তরে উষ্ণতা ক্রমশ কিন্তু কমতে থাকে, অর্থাৎ দক্ষিণ দিক এই নিচের দিক এবং উপরের দিকে কিন্তু উষ্ণতা আস্তে আস্তে কমছে। দক্ষিণ দিকে আস্তে আস্তে উত্তর দিকে যখন আমরা যাচ্ছি তখন কিন্তু উষ্ণতাটা আস্তে আস্তে আরো কমছে। গ্রীষ্মকালে যখন দক্ষিণ পশ্চিমাংশে গড় উষ্ণতা থাকে 27 ডিগ্রি সেলসিয়াস, তখন উত্তর সীমানায় কিন্তু তাপমাত্রা থাকে বা উষ্ণতা থাকে 14 ডিগ্রি সেলসিয়াসের মতো। দেখো দক্ষিণ এবং পশ্চিমাংশ অর্থাৎ এই দিকের অংশটাতে যখন তাপমাত্রা 27 ডিগ্রি থাকে, তখন এই উত্তরের দিকের অংশটায় কিন্তু তাপমাত্রা অনেকটাই কম হয়ে যায়। যেটা আমি বললাম যে দক্ষিণ থেকে যত আমি উত্তর দিকে প্রবাহিত হব বা উত্তর দিকে যাব, তত কিন্তু এই মহাদেশের তাপমাত্রাটা কমতে থাকবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো এই সময় বায়ুর চাপ বলয়গুলি উত্তরে ধীরে ধীরে সরে যায় এবং দক্ষিণ ইউরোপে শুষ্ক
ও উত্তর পূর্ব আয়ন বায়ু ও বাকি অঞ্চলে আর্দ্র পশ্চিমা বায়ু কিন্তু প্রভাবিত হচ্ছে। শীতকালে উষ্ণ উত্তর আটলান্টিক স্রোতের প্রভাবে পশ্চিমাংশে কিন্তু গড় উষ্ণতা থাকছে কত? 10 ডিগ্রি সেলসিয়াসের মতো। দেখো, আটলান্টিক মহাসাগর পশ্চিম দিকে রয়েছে, ইউরোপ মহাদেশের পশ্চিম দিকে কি রয়েছে? আটলান্টিক মহাসাগর, উত্তর সাগর, তাই না? দেখো, এইখানে কিন্তু একটা সামুদ্রিক স্রোতের সৃষ্টি হচ্ছে, যার ফলে এই স্রোতটা যখন স্থলভাগের দিকে আসছে, তখন কিন্তু এই পশ্চিমাংশে গড় তাপমাত্রা থাকছে কত? 10 ডিগ্রি সেলসিয়াস। এবং মধ্য এবং পূর্বাংশে, অর্থাৎ মাঝখানের দিকে এবং পূর্ব দিকে কিন্তু যখন এই স্রোতটা আস্তে আস্তে আসতে পারছে না এতটা দূরে, তখন কিন্তু সেখানে তাপমাত্রা কিন্তু আরোটা কমে যাচ্ছে। অর্থাৎ পশ্চিম দিকে যে তাপমাত্রা থাকছে, ধীরে ধীরে মধ্য ও পূর্ব দিকে কিন্তু তাপমাত্রাটা আরো কমে যাচ্ছে। আর উত্তর পূর্ব সীমান্তে তা কমে গিয়ে কিন্তু হিমাঙ্কের নিচে চলে আসে। অর্থাৎ উত্তর দিকে কিন্তু তাপমাত্রাটা আরো কম, যেখানে তাপমাত্রা এত কম হয় যে প্রায়শই কিন্তু বরফ পড়ে। ঠিক আছে, চলো এবারে দেখি আমরা এই যে জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদের সম্পর্কটা কি এবং এদেরকে কয় ভাগে ভাগ করা যায়। দেখো, উষ্ণতা ও বৃষ্টিপাতের আঞ্চলিক তারতম্যের উপর ভিত্তি করে কিন্তু এই যে ইউরোপ মহাদেশের যে জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদকে মূলত 5টি ভাগে ভাগ করা যায়। আমরা সকলেই জানি যে স্বাভাবিক উদ্ভিদ কিন্তু জলবায়ুর উপরে নির্ভর করে, অর্থাৎ কোন অঞ্চলের জলবায়ু কেমন তার উপরে নির্ভর করে কিন্তু সেখানকার স্বাভাবিক উদ্ভিদ জন্মায়। স্বাভাবিক উদ্ভিদ কি বলো স্টুডেন্ট, কাকে বলে? তোমরা জানো স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে? ভেরি গুড, যে উদ্ভিদগুলো একা একা জন্মায় মানুষের সাহায্য ছাড়া, তাই তো, তাদের আমরা স্বাভাবিক উদ্ভিদ বলি। এই স্বাভাবিক উদ্ভিদ কিন্তু জলবায়ুর উপরে নির্ভর করে। তাই উদ্ভিদ অঞ্চল এবং জলবায়ু অঞ্চলের মধ্যে কিন্তু একটি বিস্তর মিল পাওয়া যায়। দেখো, প্রধান যে 5টি ভাগ, সেই 5টি ভাগটা কি প্রথমে আমরা সেগুলো জানবো। দেখো, প্রথমেই আসছে তুন্দ্রা জলবায়ু এবং তুন্দ্রা উদ্ভিদ। তুন্দ্রা জলবায়ু অঞ্চলে নামকরণ হয়েছে তুন্দ্রা উদ্ভিদের নাম অনুসারে, অর্থাৎ তুন্দ্রা জলবায়ু অঞ্চলে তুন্দ্রা উদ্ভিদই কিন্তু জন্মাচ্ছে। এরপরে দেখো, উপমেরু জলবায়ু এবং সরলবর্গীয় অরণ্য। 3 নম্বর কি আছে? পশ্চিম ইউরোপীয় জলবায়ু আর নাতিশীতোষ্ণ পর্ণমোচী অরণ্য। 4 নম্বর ভূমধ্যসাগরীয় জলবায়ু। এবং লাস্টে রয়েছে মহাদেশীয় জলবায়ু বা স্টেপ তৃণভূমি। তোমরা দেখো, এই অঞ্চলটা কিন্তু তুন্দ্রা উদ্ভিদ লক্ষ্য করা যাচ্ছে। আর এটা দেখো যে জলবায়ু অঞ্চল, সেটা কি হবে তাহলে? তুন্দ্রা জলবায়ু অঞ্চল। আবার দেখো সরলবর্গীয় বা এই দেখো 3 নম্বরটা পর্ণমোচী উদ্ভিদ। দেখো পর্ণমোচী উদ্ভিদ কিন্তু ইউরোপ মহাদেশের এই অঞ্চলগুলোতে লক্ষ্য করা যাচ্ছে। তেমনই তার নাম অনুসারে হয়েছে নাতিশীতোষ্ণ পর্ণমোচী উদ্ভিদ, বা পশ্চিমের দিকে যে জলবায়ু অঞ্চলটা সেটাই কিন্তু হচ্ছে নাতিশীতোষ্ণ পর্ণমোচী উদ্ভিদ। আবার ইউরোপ মহাদেশের একদম দক্ষিণ দিকে রয়েছে, কি রয়েছে বলো? ভূমধ্যসাগর, ভেরি গুড। এই ভূমধ্যসাগর কিন্তু ভূমধ্যসাগরীয় অরণ্য লক্ষ্য করা যায়, অর্থাৎ এই যে অঞ্চলগুলো এগুলো কিন্তু ভূমধ্যসাগরীয় অরণ্য লক্ষ্য করা যায়। দেখো এখানেও তাই। অর্থাৎ আমরা কি বুঝতে পারছি যে আহ, জলবায়ুর সাথে কিন্তু স্বাভাবিক উদ্ভিদের একটি সম্পর্ক রয়েছে বা মিল রয়েছে, তাই তো। এবারে আমরা প্রতিটা যে জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ জানলাম, সেই জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদের তাপমাত্রা কেমন থাকে বা গড় বৃষ্টিপাত কেমন, তার উপরে ভিত্তি করে কি কি স্বাভাবিক উদ্ভিদ জন্মায় সেগুলো আমরা একটু দেখে নেব। দেখো স্টুডেন্ট, প্রথমে আমরা আসবো তুন্দ্রা জলবায়ু ও তুন্দ্রা উদ্ভিদ সম্পর্কে। ইউরোপ মহাদেশের উত্তরাংশে অর্থাৎ উপরের দিকে নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, রাশিয়ার উত্তরাংশ বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু সারা বছর তীব্র শৈত্যপ্রবাহ চলে। ফলে বছরের বেশিরভাগ সময় কিন্তু সেখানে তুষারপাত ঘটে থাকে। ঠিক আছে, তাহলে বেশি তুষারপাত হলে সেখানে কি স্বাভাবিক উদ্ভিদ জন্মানো বা বড় গাছ কি জন্মানো সম্ভব? সম্ভব নয়। দেখো, তুষারপাত হওয়ার কারণে কিন্তু বছরে 9 থেকে 10 মাস এই অঞ্চল বরফাকৃত থাকে এবং গ্রীষ্মকাল মাত্র 2 থেকে 3 মাস হয়। সেখানে ভূমি কিছুটা বরফমুক্ত হয়। তখন মস, লাইকেন, লিচেন ইত্যাদি ধরনের যে ছোট ছোট ফুলের গাছ বা উদ্ভিদ সেগুলো কিন্তু এই তুন্দ্রা জলবায়ু অঞ্চলে জন্মায়। তাহলে তোমরা কি জানলে? জানলে যে তুন্দ্রা জলবায়ু অঞ্চল ইউরোপের উত্তরাংশে লক্ষ্য করা যায়, তাই তো। দেখো, এই জলবায়ু অঞ্চলের উপরের দিকে যে অংশটা দেখো,
এই অংশটাই কিন্তু তুন্দ্রা জলবায়ু অঞ্চল লক্ষ্য করা যায়। দেখো তুন্দ্রা জলবায়ু কিন্তু অক্ষাংশগত দিক থেকে 60 থেকে 75 যে অক্ষাংশ রয়েছে, সেই অক্ষাংশের মধ্যে কিন্তু এই উত্তর অক্ষাংশ, সেই উত্তর অক্ষাংশের মধ্যে কিন্তু তুন্দ্রা জলবায়ু অঞ্চলটা লক্ষ্য করা যায়। রাশিয়ার উত্তরাংশ, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড কিন্তু তুন্দ্রা জলবায়ুর অন্তর্গত। ঠিক আছে? তাহলে তোমরা মনে রাখবে তুন্দ্রা জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকাল হয় মাত্র 2 থেকে 3 মাস, এবং যে শীতকাল হয় সেটা কিন্তু 9 থেকে 10 মাস হয়ে থাকে। এবং এটা মনে রাখবে যে তুন্দ্রা জলবায়ু অঞ্চলে মস, লাইকেন, লিচেন ইত্যাদি জাতীয় উদ্ভিদ জন্মায়। এরপরে 2 নম্বর দেখো স্টুডেন্ট, উপমেরু জলবায়ু ও সরলবর্গীয় অরণ্য। তাহলে উপমেরু জলবায়ুতে কি ধরনের অরণ্য জন্মায়? সরলবর্গীয় অরণ্য সৃষ্টি হয়। তাহলে সুইডেন, ফিনল্যান্ড, নরওয়ে ও রাশিয়ার বেশ কিছু অংশে কিন্তু এই উপমেরু জলবায়ু লক্ষ্য করা যায়। এখানে ভূমি কিন্তু 6 থেকে 8 মাস বরফে ঢাকা থাকে। আমরা স্টুডেন্ট তুন্দ্রা জলবায়ু অঞ্চলে কি দেখেছিলাম, কত মাস বরফে ঢাকা থাকে? ভেরি গুড, 9 থেকে 10 মাস থাকে বরফে ঢাকা শীতকালে, তাই তো? কিন্তু এই উপমেরু জলবায়ুতে কিন্তু 6 থেকে 8 মাস থাকে বরফে ঢাকা, এবং গ্রীষ্মকালে অল্প বৃষ্টিপাত হয় এই উপমেরু জলবায়ু অঞ্চলে। শীতকালে কিন্তু প্রবল তুষারপাত এই জলবায়ু অঞ্চলের অন্যতম বৈশিষ্ট্য। এবারে আমরা আসি স্বাভাবিক উদ্ভিদে। তার আগে তোমরা ম্যাপে দেখে নাও এই জলবায়ু অঞ্চলটা কোন কোন জায়গায় অবস্থান করছে। দেখো, উপমেরু উপমেরু কিন্তু এই অংশটাতে কিন্তু উপমেরু জলবায়ু অবস্থান করছে। ঠিক আছে? এর উপরে যে অংশটা, অর্থাৎ এই যে অংশটা, এই অংশতে কিন্তু উপমেরু জলবায়ু অবস্থান করছে। দেখো, সরলবর্গীয় বৃক্ষে অরণ্য, অর্থাৎ পাইন, লার্চ, বার্চ, অন্ডার প্রভৃতি যে নরম কাঠের বনভূমি হয়, সেই নরম কাঠের বনভূমি কিন্তু এই উপমেরু জলবায়ু অঞ্চলে লক্ষ্য করা যায়। এবং এই জলবায়ু অঞ্চলে যে গ্রীষ্মকালে তাপমাত্রা থাকে সেটা 10 ডিগ্রি সেলসিয়াসের মতো। শীতকাল সাধারণত 7-8 মাস হয়ে থাকে। সেখানে তাপমাত্রা থাকে -25 ডিগ্রি থেকে কিন্তু -35 ডিগ্রি সেলসিয়াসের মতো। এবং এই যে উপমেরু জলবায়ু অঞ্চল, এই উপমেরু জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত কিন্তু খুব সামান্যই হয়ে থাকে। সেটা 75 থেকে কিন্তু 100 সেমির মধ্যে হয়ে থাকে। তাহলে স্টুডেন্ট, আমাকে তোমরা বলো যে উপমেরু জলবায়ু অঞ্চলে কি ধরনের উদ্ভিদ লক্ষ্য করা যায়? ভেরি গুড। উপমেরু জলবায়ু অঞ্চলে সরলবর্গীয় বৃক্ষের অরণ্য লক্ষ্য করা যায়। অর্থাৎ পাইন, লার্চ, বার্চ, অন্ডার যে প্রভৃতি নরম কাঠের অরণ্য, সেই নরম কাঠের অরণ্য কিন্তু এই উপমেরু জলবায়ু অঞ্চলে লক্ষ্য করা যায়। এরপরে 3 নম্বর দেখো স্টুডেন্ট, 3 নম্বর পয়েন্টে দেখো স্টুডেন্ট, পশ্চিম ইউরোপীয় জলবায়ু। এই জলবায়ুতে কি ধরনের উদ্ভিদ জন্মাচ্ছে? নাতিশীতোষ্ণ পর্ণমোচী অরণ্য কিন্তু এই পশ্চিম ইউরোপীয় জলবায়ুতে লক্ষ্য করা যাচ্ছে। দেখো, ইউরোপ মহাদেশের পশ্চিম দিকে, অর্থাৎ এই অঞ্চলগুলোতে কিন্তু এই পশ্চিম ইউরোপীয় জলবায়ু, যেখানে নাতিশীতোষ্ণ পর্ণমোচী অরণ্যের উদ্ভিদ কিন্তু গড়ে উঠেছে। আচ্ছা, তোমরা আমাকে বলো পর্ণমোচী উদ্ভিদ কাকে বলে? ভেরি গুড। যে উদ্ভিদ বছরের নির্দিষ্ট একটা সময়ে বা বছরের নির্দিষ্ট একটা ঋতুতে তার গাছের যে পাতা ঝরিয়ে ফেলে, তাই তো, তাদের আমরা কি বলবো? পর্ণমোচী উদ্ভিদ। দেখো, উত্তর পশ্চিম ইউরোপে ব্রিটিশ যুক্তরাষ্ট্র, পশ্চিম ফ্রান্স, তারপরে হল্যান্ড, ডেনমার্ক, বেলজিয়াম এবং নরওয়ের কিছু অংশে কিন্তু এই জলবায়ু লক্ষ্য করা যায়। আচ্ছা, এবারে আমরা এই জলবায়ুতে কি ধরনের পর্ণমোচী বা কি নাম সেগুলো জেনে নিই চল। শক্ত কাঠ, পর্ণমোচী গাছের উদাহরণ হচ্ছে কিন্তু, বা বৈশিষ্ট্য বলতে পারো তুমি, শক্ত কাঠের অরণ্য কিন্তু লক্ষ্য করা যায়। যেমন ওক, ম্যাপেল, উইলো প্রভৃতি গাছ কিন্তু এই পশ্চিম ইউরোপীয় জলবায়ুতে লক্ষ্য করা যায়। দেখো স্টুডেন্ট, আমরা কিন্তু আগেই জেনেছি যে এই পশ্চিম ইউরোপীয় জলবায়ু কিন্তু খুবই আরামদায়ক, নাতিশীতোষ্ণ প্রকৃতির জলবায়ু, তাই না? না শীত না উষ্ণ, তাকে আমরা কি বলবো? নাতিশীতোষ্ণ। অর্থাৎ এখানকার যে আবহাওয়া সেটা খুবই মনোরম, বিভিন্ন কাজকর্মের দিক থেকেও কিন্তু আরামদায়ক। আমাদের এখানে গরমের সময় কাজ করলে কি হয়? আমরা হাঁপিয়ে যাই না খুব সহজেই, অর্থাৎ কাজটা আমরা বেশিক্ষণ করতে পারি না। কিন্তু এই পশ্চিম ইউরোপীয় জলবায়ু এত সুন্দর বা এত আরামদায়ক, সেখানে কিন্তু মানুষ খুব কর্মঠ হয়ে থাকে। আচ্ছা,
এবারে আমরা আসবো গ্রীষ্মকালের তাপমাত্রা। দেখো স্টুডেন্ট, এই পশ্চিম ইউরোপীয় জলবায়ুতে গ্রীষ্মকালে তাপমাত্রা থাকে 15 ডিগ্রি থেকে 20 ডিগ্রি সেলসিয়াসের মতো। তাহলে বুঝতেই পারছো খুব গরম কিন্তু এই অঞ্চলে পড়ছে না। আবার শীতকালে যে তাপমাত্রা থাকে সেটা কিন্তু 5 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অর্থাৎ যে তাপমাত্রাটা খুবই নিচে নেমে যাচ্ছে বা হিমাঙ্কের নিচে যাওয়ার ফলে বরফ পড়ছে তেমন কিন্তু নয়, 5 ডিগ্রি সেলসিয়াস, তাই না? সারা বছরে বৃষ্টি হয়, তবে শীতকালে কিন্তু এই অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বেশি। তোমরা কিন্তু এটা মনে রাখবে যে পশ্চিম ইউরোপীয় জলবায়ুতে বা নাতিশীতোষ্ণ পর্ণমোচী অরণ্য যেখানে সৃষ্টি হয়েছে সেখানে কিন্তু সারা বছর বৃষ্টি হয়, তবে শীতকালে কিন্তু এই বৃষ্টিপাতের পরিমাণটা গরমকালের তুলনায় অনেকটাই বেশি। আচ্ছা, এরপরে আমরা 4 নম্বর যে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল এবং ভূমধ্যসাগরীয় উদ্ভিদ, সেই ভূমধ্যসাগরীয় উদ্ভিদ সম্পর্কেও কিন্তু আমরা ভূপ্রকৃতি পড়ার সময় কিন্তু আমরা জেনেছিলাম স্টুডেন্ট যে ইউরোপ মহাদেশের দক্ষিণ দিকে রয়েছে ভূমধ্যসাগরীয় অঞ্চল বা ভূমধ্যসাগর, তাই তো? তাহলে এই ভূমধ্যসাগরের তীরবর্তী অঞ্চলগুলোই কিন্তু হলো ভূমধ্যসাগরের জলবায়ুর প্রধান কেন্দ্রস্থল বা এই ভূমধ্যসাগরীয় তীরবর্তী অঞ্চলগুলোতে ভূমধ্যসাগরীয় জলবায়ু লক্ষ্য করা যায় এবং সেখানে ভূমধ্যসাগরীয় অরণ্য কিন্তু সৃষ্টি হচ্ছে। তাহলে চলো দেখে নেই কোনগুলো। দেখো, ইউরোপের দক্ষিণাংশে ইতালি, স্পেন, ফ্রান্স, গ্রিস যে প্রভৃতি দেশগুলো রয়েছে সেগুলো কিন্তু ভূমধ্যসাগরীয় উপকূল অঞ্চলে অবস্থান করছে এবং এই জলবায়ুর দ্বারা কিন্তু এই দেশগুলি প্রভাবিত। এই ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য কি জানো? এখানে শীতকালে বৃষ্টিপাত হয়। তাহলে ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য কি? ভূমধ্যসাগরীয় জলবায়ুতে শীতকালে বৃষ্টিপাত হয়। এখানে যে স্বাভাবিক উদ্ভিদগুলো জন্মায় সেগুলো হলো জলপাই, ডুমুর, তারপরে এছাড়া যে ফল, যে দামি ফলগুলো সেগুলো কিন্তু এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে উৎপন্ন হয়, যেমন আঙ্গুর, কমলালেবু, আপেল, জলপাই, এগুলো কিন্তু ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। তাই এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে কিন্তু পৃথিবীর ফলের ঝুড়ি বলা হয়। কেন বলতো? কারণ সব থেকে বেশি যে দামি দামি ফলগুলো সেগুলো কিন্তু এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে উৎপন্ন হয় বা সৃষ্টি হয়। ঠিক আছে? তাই এই অঞ্চলকে পৃথিবীর ফলের ঝুড়িও বলা হয়। দেখো স্টুডেন্ট, এই দক্ষিণে রয়েছে কিন্তু ভূমধ্যসাগর, তাই তো? এর তীরবর্তী যে অঞ্চলগুলো রয়েছে সেইগুলো কিন্তু ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের অন্তর্গত। সেখানে ইতালি, স্পেন, ফ্রান্স, গ্রিস প্রভৃতি দেশ কিন্তু পড়ছে। আচ্ছা, এবারে এই অঞ্চলের উষ্ণতা এবং বৃষ্টিপাত কেমন, চলো সেটাও আমরা একটু দেখে নিই। প্রথমে দেখব গ্রীষ্মকালে কিন্তু উষ্ণতা 21 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেলসিয়াস থাকে এবং শীতকালের উষ্ণতা 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। ভূমধ্যসাগরীয় যে অঞ্চল, জলবায়ু অঞ্চল, সেখানে কিন্তু বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 40 থেকে 70 সেমি। আচ্ছা, তাহলে আমরা কি জানলাম যে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে পৃথিবীর ফলের ঝুড়ি বলা হয়। এখানে আঙুর এবং কমলালেবু কিন্তু প্রচুর পরিমাণে জন্মায়, তাই তো? আচ্ছা, এবারে লাস্ট যে রয়েছে 5 নম্বর, মহাদেশীয় জলবায়ু ও স্টেপ তৃণভূমি, সেই সম্পর্কে আমাদের জানতে হবে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে মহাদেশীয় জলবায়ু ও স্টেপ তৃণভূমি। দেখো, ইউরোপের মধ্য এবং পূর্বাংশে রাশিয়া ও ইউক্রেনে এই জলবায়ু লক্ষ্য করা যায়। আচ্ছা, আমরা ভূপ্রকৃতি পড়ার সময় কি জেনেছিলাম? যে এই ইউরোপের মধ্য এবং পূর্বাংশে কিন্তু অনেকটা অঞ্চল বিস্তীর্ণ সমভূমি অঞ্চল নামে পরিচিত, তাই না? সমভূমি কিন্তু এখানে বেশি রয়েছে। হ্যাঁ, এখানে বৃষ্টিপাত কম হয় বলে তৃণভূমির সৃষ্টি হয়েছে। দেখো, বৃষ্টিপাত যেখানে কম হবে সেখানে কিন্তু বড় বড় গাছ বা উদ্ভিদ কিন্তু জন্মাতে পারবে না, সেখানে ছোট ছোট ঘাস জন্মাবে। নাতিশীতোষ্ণ অঞ্চলের এই তৃণভূমিকে কিন্তু আমরা স্টেপ তৃণভূমি নামে চিনি। তাহলে বলো, মহাদেশীয় জলবায়ু অঞ্চলে যে তৃণভূমি জন্মায় তাকে আমরা কি নামে চিনি? স্টেপ তৃণভূমি নামে চিনি, তাই তো? তবে নদীর ধারে কিন্তু যেখানে একটু বেশি জল পাওয়া যায় সেখানে উইলো, এলাম, ম্যাপেল প্রভৃতি কিন্তু উদ্ভিদও জন্মায়। তাহলে মহাদেশের মধ্যভাগ কোনটা স্টুডেন্ট? এই অংশটা না? এই অংশটাই কিন্তু হলো মহাদেশীয় জলবায়ু, যেখানে বিস্তীর্ণ অঞ্চল কিন্তু সমভূমি এবং বৃষ্টিপাত কম হওয়ার জন্য এখানে কিন্তু স্টেপ তৃণভূমির জন্ম হয়েছে। ফলে এই অঞ্চলে কিন্তু পশুপালন এবং পশুখাদ্যে কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইউরোপ মহাদেশে।
আচ্ছা, দেখো এই অঞ্চলের যে উষ্ণতা এবং বৃষ্টিপাত সেটা কত। গ্রীষ্মকালীন উষ্ণতা থাকে 20 ডিগ্রি থেকে 22 ডিগ্রি সেলসিয়াস, এবং শীতকালে তাপমাত্রা কিন্তু আবার হিমাঙ্কের নিচেও মাঝে মাঝে নেমে যায়, অর্থাৎ বরফ কিন্তু মাঝে মাঝে এই মহাদেশীয় জলবায়ুতে পড়ে। বৃষ্টিপাত 20 থেকে 50 সেমি বৃষ্টিপাত কিন্তু এই অঞ্চলে হয়ে থাকে। তাহলে তোমরা বুঝতেই পারছো বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু অনেকটাই কম, তাই তো, মাত্র 20 থেকে 50 সেমি। আচ্ছা, এর পরে স্টুডেন্ট আমরা কি জানবো? এর পরে স্টুডেন্ট আমরা জানবো যে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর সম্পর্কে। আজকের জলবায়ু অঞ্চল এবং স্বাভাবিক উদ্ভিদের সম্পর্ক তোমাদের আমি বোঝালাম। আর এই অবধি আছে জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদের ক্লাসটা শেষ করছি। ঠিক আছে, এরপরে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর দেখব, যেটা কিন্তু পরীক্ষায় খুবই আসে। প্রথম প্রশ্ন দেখো স্টুডেন্ট, প্রথম প্রশ্নে বলা আছে ইউরোপের দীর্ঘতম নদীর নাম কি? তোমরাই বলার চেষ্টা করো। ইউরোপের দীর্ঘতম নদীর নাম কি? ভেরি গুড, ভলগা হলো ইউরোপের দীর্ঘতম নদী, তাই তো। আচ্ছা, তোমরা আমাকে কেউ বলো তো যে ইউরোপের দ্বিতীয় দীর্ঘতম নদীর নাম কি? প্রথম তো ভলগা, যার দৈর্ঘ্য কিন্তু 3000 কিলোমিটারেরও বেশি। দ্বিতীয় কিন্তু হলো দানিউব, প্রায় দৈর্ঘ্য 2500 কিলোমিটার। দানিউব তাহলে হলো ইউরোপের দ্বিতীয় দীর্ঘতম নদী, এবং দীর্ঘতম যদি বলে ইউরোপের, সেটা কিন্তু হলো ভলগা। এরপরে 2 নম্বর কোশ্চেনটা দেখো, ইউরোপের ব্যস্ততম অভ্যন্তরীণ জলপথ কোন নদী? মানে ইউরোপের যে ব্যবসা বাণিজ্য হয়, এটা এই নদীর দ্বারাই কিন্তু বিভিন্ন দেশের সাথে কানেক্ট আছে, এবং তার মাধ্যমে কিন্তু ব্যবসা বাণিজ্য খুব বেশি হয়ে থাকে এই নদীর দ্বারা। কোন নদী বলো? ভেরি গুড, রাইন নদী। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন দেখো, সেন নদীর উৎস ও মোহনা কোথায়? দেখো, সেন নদী কিন্তু আল্পস পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন হয়েছে, এবং এটি কিন্তু একটি দক্ষিণ বাহিনী নদী, অর্থাৎ উৎপন্ন হওয়ার পর দক্ষিণ দিকে এই নদীটি কিন্তু প্রবাহিত হয়েছে, এবং প্রবাহিত হয়ে ইংলিশ চ্যানেল যে রয়েছে, সেই ইংলিশ চ্যানেলে গিয়ে কিন্তু এই নদীটি পতিত হয়েছে। আচ্ছা, 4, পোল্যান্ডের দীর্ঘতম নদীর নাম কি? তাহলে কি বলবে? পোল্যান্ডের দীর্ঘতম নদীর নাম মনে পড়ছে? ভিসচুলা নদী। ভিসচুলা নদী হচ্ছে কিন্তু পোল্যান্ডের দীর্ঘতম নদী। 5 নম্বর দেখো, আল্পস পার্বত্য অঞ্চলে উত্তরের দিকে প্রবাহিত নদীগুলি কি কি? অর্থাৎ আল্পস পর্বত থেকে যে নদীগুলো সৃষ্টি হওয়ার পর উত্তরে সমভূমির দিকে চলে গেছে, সেই নদীগুলির নাম কি? দেখো, সিন, রাইন, এলব, ভিসচুলা, এই যে নদীগুলো, এগুলো কিন্তু হলো উত্তর বাহিনী নদী, অর্থাৎ আল্পস পর্বত থেকে সৃষ্টি হয়ে এই নদীগুলো কিন্তু সবই উত্তর দিকে গেছে। তাহলে কোন কোন নদী? সিন, রাইন, এলব, ভিসচুলা নদী কিন্তু উত্তর বাহিনী নদী। এবারে 6 নম্বর প্রশ্ন দেখো স্টুডেন্ট, ভলডাই পাহাড়ি অঞ্চলে উৎপন্ন হওয়া কয়েকটি নদীর নাম। আচ্ছা, এর মধ্যে কিন্তু ইউরোপের দীর্ঘতম নদীও কিন্তু এই ভলডাই পাহাড়ি অঞ্চল থেকে উৎপন্ন হয়েছে। কি বলতো তার নাম? ভেরি গুড, ভলগা। দেখো, ভলগা, ডন, নিপার প্রভৃতি নদী কিন্তু এই ভলডাই পাহাড়ি অঞ্চল থেকে উৎপন্ন হয়েছে। ঠিক আছে। আচ্ছা, 7 নম্বর দেখো, ইউরোপের কোন কোন দেশে তুন্দ্রা জলবায়ু লক্ষ্য করা যায়? ইউরোপের কোন কোন দেশে তুন্দ্রা জলবায়ু লক্ষ্য? দেখো, তুন্দ্রা জলবায়ু অঞ্চল কিন্তু ইউরোপ মহাদেশের একেবারে উত্তরাংশে দেখা যায়, তাই না? তাহলে উত্তরাংশে কোন কোন অঞ্চল রয়েছে বলো, বা কোন কোন দেশ রয়েছে? ভেরি গুড, নরওয়ে, সুইডেন, তারপরে ফিনল্যান্ড এবং রাশিয়ার কিছু অংশে কিন্তু এই তুন্দ্রা জলবায়ু অঞ্চল লক্ষ্য করা যায়, যেখানে বছরে কিন্তু 9 থেকে 10 মাস স্টুডেন্ট থাকে শীতকাল, অর্থাৎ এই সময়ে কিন্তু পুরো অঞ্চলটাই বরফাচ্ছন্ন থাকে, এবং মাত্র 2 থেকে 3 মাস কিন্তু এখানে গ্রীষ্মকাল পড়ে। ঠিক আছে। এই গ্রীষ্মকালে কিন্তু মাঝে মাঝে উম, মস, লাইকেন জাতীয় উদ্ভিদ জন্মায়, এবং সেটি লক্ষ্য করা যায়। এবারে দেখো, 8 নম্বর কোশ্চেন, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে কোন কোন অঞ্চলে কোন কোন উদ্ভিদ বা কোন কোন ফসল বেশি জন্মায়? ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে বলে ফেলো। ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে কিন্তু বলা হয়
পৃথিবীর ফলের ঝুড়ি। তাহলে যে দামি আহ, ফলগুলি যেমন আঙ্গুর, আপেল, তারপরে কমলালেবু প্রচুর পরিমাণে কিন্তু এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে উৎপন্ন হয়। এছাড়া জলপাই কিন্তু এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের প্রধান একটি ফসল। আচ্ছা, ঠিক আছে স্টুডেন্ট, আজকে ক্লাসটা এই অবধি। পরে আমি তোমাদের ইউরোপ মহাদেশের যে বাদবাকি অংশটা, যেমন রুট শিল্পাঞ্চল, লন্ডন অববাহিকা, এই সম্পর্কেও কিন্তু তোমাদের আমি ক্লাস নেব। আজকের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। থ্যাংক ইউ ক্লাস।